আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের একটি কোর্স রয়েছে স্পেনে মুসলমানদের ইতিহাস। 710 থেকে 1492 এই সময়ের মধ্যে হচ্ছে এই ইতিহাসটি পড়া হয়ে থাকে। তবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা যে কোর্সটিতে সবচেয়ে বেশি কঠিন মনে করে এবং ফেল করে থাকে সেটি হচ্ছে এই স্পেনের মুসলমানদের ইতিহাস। আমি এই মুহূর্তে স্পেনের মুসলমানদের ইতিহাসের এক কথায় উত্তর অর্থাৎ ক বিভাগের সাজেশন দেব। এই সাজেশনগুলো পড়লে আপনি যেই কোনো ব্যাচের শিক্ষার্থী হন না কেন, আপনার এখান থেকে মোটামুটি 9 থেকে 10টি প্রশ্ন আপনার কমন পড়বে। শুরু করছি সাজেশনটি। স্পেন কোন মহাদেশে অবস্থিত? স্পেন মূলত ইউরোপ মহাদেশে অবস্থিত। সহজ। তারপরের প্রশ্নটি হচ্ছে স্পেনের ভৌগোলিক সীমারেখা চিহ্নিত করো। স্পেনের ভৌগোলিক সীমারেখা হলো 5,04,882 বর্গ কিলোমিটার। আবারও বলছি 5,04,782 বর্গ কিলোমিটার। স্পেনের পূর্ব নাম কি ছিল? স্পেনের পূর্ব নাম ছিল আন্দালুসিয়া। স্পেনের পূর্ব নাম ছিল আন্দালুসিয়া। তারপরের প্রশ্নটি হচ্ছে জিব্রাল্টার কি? জিব্রাল্টার কি? জিব্রাল্টার হলো ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী একটা প্রণালীকে বলা হয়েছে জিব্রাল্টার প্রণালী। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝখান দিয়ে একটা প্রণালী গিয়েছে, যে প্রণালীটিকে বলা হয় হচ্ছে জিব্রাল্টার প্রণালী। পরের প্রশ্নটি হচ্ছে যে এই জিব্রাল্টার প্রণালী কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে? মহাসাগরকে সংযুক্ত করেছে মূলত আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে। তারপরের প্রশ্নটি হচ্ছে স্পেন ও ফ্রান্সকে পৃথক করেছে কোন পর্বতমালা? স্পেন ও ফ্রান্সকে পৃথক করেছে মূলত পিরেনিস পর্বতমালা। পিরেনিস পর্বতমালা। পিরেনিস পর্বতমালা কোথায় অবস্থিত? এটি হচ্ছে স্পেন এবং ফ্রান্সের মধ্যবর্তী স্থানে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে একই প্রশ্ন। স্পেন এবং ফ্রান্সের মাঝখানে বা মধ্যবর্তী স্থানে হচ্ছে এই পিরেনিস পর্বতমালা অবস্থিত। স্পেনের একটি বিখ্যাত নদীর নাম লিখো। স্পেনের একটি বিখ্যাত নদীর নাম যদি আপনি লিখতে যান তাহলে আপনি লিখতে হবে হচ্ছে গোয়াদাল কুইভার। স্পেনের বিখ্যাত নদীর নাম হচ্ছে গোয়াদাল কুইভার। গোয়াদাল কুইভার আপনি এটা লিখতে পারেন। তারপরের প্রশ্নটি হচ্ছে কাদেরকে সার্ফ বলা হতো? মানে স্পেনের ইতিহাসে কাদেরকে সার্ফ বলা হতো? স্পেনের ইতিহাসে মূলত সার্ফ বলা হতো হচ্ছে ভূমিদাসদেরকে, অর্থাৎ যারা ভূমিতে খাটতো তাদেরকে বলা হতো স্পেনের ইতিহাসে সার্ফ। ভূমিদাসদেরকে সার্ফ বলা হয়ে থাকে। ভূমিদাসদেরকে সার্ফ বলা হয়ে থাকে স্পেনের ইতিহাসে। তারপরের প্রশ্নটি হচ্ছে মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজধানীর নাম কি ছিল? উত্তর হচ্ছে টলেডো। মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজধানী কি ছিল? উত্তর হচ্ছে টলেডো। মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজধানী ছিল হচ্ছে টলেডো। তার পরের প্রশ্নটি হচ্ছে ফ্লোরিডা কে? ফ্লোরিন্ডা কে? ফ্লোরিন্ডা হচ্ছে মূলত ফ্লোরিন্ডা হচ্ছে কাউন্ট জুলিয়ানের কন্যা। তাহলে ফ্লোরিন্ডা কে? কাউন্ট জুলিয়ানের কন্যা। আবার কাউন্ট জুলিয়ানের কন্যাকে ফ্লোরিন্ডা। উত্তর যেটাই আসুক। তারপর হচ্ছে কাউন্ট জুলিয়ান কে ছিলেন? কাউন্ট জুলিয়ান ছিলেন হচ্ছে সিউটা ও আলজেসিরাসের হচ্ছে গভর্নর এবং ইউটিজার জামাতা। সিউটা ও আলজে সিউটা ও আলজেসিরাসের গভর্নর এবং হচ্ছে ইউটিজার জামাতা ছিল হচ্ছে মূলত এই ফ্লোরিন্ডা। পরের প্রশ্নটি হচ্ছে যে রডারিকের পূর্বে স্পেনের রাজা কে ছিলেন? রডারিক যখন রাজা ছিলেন তার পূর্বে স্পেনের রাজা ছিল হচ্ছে ইউটিজার। তারপরে হচ্ছে সিউটা কোথায় অবস্থিত? সিউটা হচ্ছে মরক্কোর উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। সিউটা হচ্ছে মরক্কোর উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। সিউটা কোথায় অবস্থিত? সিউটা হচ্ছে মরক্কোর উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। পরের প্রশ্নটি হচ্ছে জাবালুত তারিক কে? মূলত মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ জীবনের প্রথম অভিযানে যে স্থানে অবতরণ করেন সেই স্থানকে জাবালুত তারিক বলা হয়ে থাকে। আবার বলছে মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ তিনি জীবনের প্রথম যেখানে অবতরণ করেন সেই স্থানটিকে তার নাম অনুসারে জাবালুত তারিক নামকরণ করা হয়েছে। পরের প্রশ্নটি হচ্ছে মুসলমানরা কখন সর্বপ্রথম স্পেন জয় করে? মুসলমানরা সর্বপ্রথম স্পেন জয় করে হচ্ছে 711 খ্রিস্টাব্দে। মুসলমানরা সর্বপ্রথম
স্পেন জয় করা হচ্ছে 711 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্নটি হচ্ছে যে ওয়াদি লাক্কর যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে বা কত সালে? ওয়াদি লাক্কর যুদ্ধ হয়েছিল 711 খ্রিস্টাব্দে। ওয়াদি লাক্কো এর যুদ্ধ হয়েছিল 711 খ্রিস্টাব্দে। ওয়াদি লাক্কর যুদ্ধ হয়েছে 711 খ্রিস্টাব্দে। কোন খলিফা স্পেন জয় করেন? মানে স্পেন জয়টা কোন খলিফা করেছিলেন? মূলত স্পেন জয়টা করেছিল হচ্ছে উমাইয়া খলিফা আল ওয়ালিদ, এবং তার সময়কালে কিন্তু এখানে ভারতেও হাজ্জাজ বিন ইউসুফকে পাঠিয়ে এখানেও হচ্ছে আক্রমণ করে তিনি এখানে জয় করতে চেয়েছিলেন, অভিযান পরিচালনা করেছেন এটলিস্ট। তার পরের প্রশ্নটি হচ্ছে যে স্পেনের প্রথম মুসলিম গভর্নরের নাম কি ছিল? স্পেনের প্রথম মুসলিম গভর্নর ছিলেন হচ্ছে ওই যে মুসা বিন নুসাইরের নাম শুনেছি, যে পূর্বাঞ্চলীয় পশ্চিমাঞ্চলীয় শাসনকর্তা ছিল, এই তার ছেলে সেই হচ্ছে আমাদের এই হচ্ছে মানে স্পেনের হচ্ছে প্রথম গভর্নর ছিল, নাম ছিল হচ্ছে আব্দুল আজিজ। তাহলে আব্দুল আজিজকে মুসা বিন নুসাইরের ছেলে। কর্ডোবা কোন নদীর তীরে অবস্থিত? কর্ডোবা হচ্ছে গুয়াদাল কুইভাল নদীর তীরে অবস্থিত। তাহলে কর্ডোবা এটি হচ্ছে গুয়াদাল কুইভাল নদীর তীরে অবস্থিত হচ্ছে কর্ডোবা। তার পরের প্রশ্নটি হচ্ছে সেপ্টিমানিয়া কি বা কি বোঝায়? সেপ্টিমানিয়া বলতে কি বোঝায়? ফ্রান্সের মোট 7টা শহর রয়েছে, এই 7টা শহরকে একসাথে বলা হয়েছে সেপ্টিমানিয়া। তাহলে সহজ কথায় ফ্রান্সের 7টা শহরকে একত্রে বলা হয়ে থাকে সেপ্টিমানিয়া। সেপ্টিমানিয়া কি? ফ্রান্সের 7টা শহরকে একসাথে বলা হয় হচ্ছে সেপ্টিমানিয়া। পেপিন কে ছিলেন? এই পেপিন ছিলেন হচ্ছে ফ্রান্সের রাজা চার্লস মার্টেলের পিতা। পেপিন ছিলেন হচ্ছে ওই যে চার্লস মার্টেল, টুর্সের যুদ্ধ হয়েছে যার সাথে, এই চার্লস মার্টেলের পিতা হচ্ছে পেপিন। তারপরে হচ্ছে বালাতুস সুহাদা অর্থ কি? বালাতুস সুহাদা মানে বলা হয় হচ্ছে মূলত শাহাদাত বরণকারীদের ক্ষেত্রকে বলা হয়েছে বালাতুস সুহাদা। বালাতুস সুহাদা মানে হচ্ছে শব্দের অর্থ হচ্ছে শাহাদাত বরণকারীদের বলা হয় বালাতুস সুহাদা। তো এই বালাতুস সুহাদা কোন যুদ্ধের সাথে রিলেটেড? এটি হচ্ছে আমাদের যে টুর্সের যুদ্ধটি হয়েছে তার সাথে রিলেটেড, বালাতুস সুহাদা। টুর্সের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? টুর্সের যুদ্ধ হয় হচ্ছে 732 খ্রিস্টাব্দে। টুর্সের যুদ্ধ হয়েছিল 732 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্নটি হচ্ছে রানী ইসাবেলা কে ছিলেন? রানী ইসাবেলা ছিলেন হচ্ছে ক্যাস্টাইলের রানী এবং আরগোনার রাজা ফার্দিনান্দের স্ত্রী হচ্ছেন এই রানী ইসাবেলা। ফার্দিনান্দের স্ত্রী, সহজ কথায় ফার্দিনান্দের স্ত্রী ছিলেন হচ্ছে রানী ইসাবেলা। তারপর হচ্ছে প্রথম আব্দুর রহমান কাকে অগ্রবর্তী দূত হিসেবে স্পেনে প্রেরণ করেছিলেন? প্রথম আব্দুর রহমান কাকে অগ্রবর্তী দূত হিসেবে প্রেরণ করেছেন? প্রথম আব্দুর রহমান কাকে অগ্রবর্তী দূত হিসেবে প্রেরণ করেছিলেন? উত্তর হচ্ছে আল ফিহিরিকে অগ্রবর্তী দূত হিসেবে তিনি প্রেরণ করেছিলেন। কোরাইশদের বাজ পাখি বলা হয় কাকে? প্রথম আব্দুর রহমানকে। এটা সহজ। কোরাইশদের বাজ পাখি বলা হয় কাকে? প্রথম আব্দুর রহমানকে কোরাইশদের বাজ পাখি বলা হয়ে থাকে। কিতাব আল মুয়াত্তা গ্রন্থের লেখককে? কিতাব আল মুয়াত্তা গ্রন্থের লেখক হচ্ছে ইমাম মালিক। কিতাব আল মুয়াত্তা গ্রন্থের লেখক হচ্ছে ইমাম মালিক। কিতাব আল মুয়াত্তা গ্রন্থের লেখক হচ্ছে ইমাম মালিক। দ্য ডেড অফ দ্য ডিচ কি? জিনিসটা কি? দ্য ডেড অফ দ্য ডিচ জিনিসটা হচ্ছে প্রথম হাকামের অধীনে গভর্নর ছিলেন হচ্ছে আমরুস বিন ইউসুফ। কৌশলে টলেডোতে বিদ্রোহী নেতৃবৃন্দকে আমন্ত্রণ করে একে একে সবাইকে হত্যা করে। প্রথম হাকামের অধীন গভর্নর আমরুস বিন ইউসুফ কৌশলে টলেডোতে তিনি হচ্ছে বিদ্রোহী নেতৃবৃন্দকে ডেকে আনেন, এনে তিনি হচ্ছে সবাইকে হত্যা করেন এবং সমস্ত মৃতদেহকে একটি পরীক্ষায় নিক্ষেপ করেন, যাকে ইতিহাসে দ্য ডেড অব দ্য ডিচ বলা হয়ে থাকে। তার পরের প্রশ্নটা হচ্ছে পোলস শব্দের অর্থ কি? পোলস শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। পোলস শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। হুম, পোলস পস পস মানে হচ্ছে পরীক্ষা। তারপর হচ্ছে আব্বাস বিন আল নাসিরি কে ছিলেন? এই আব্বাস বিন আল নাসিরি কে ছিলেন? এই আব্বাস বিন আল নাসিরি ছিলেন হচ্ছে প্রথম হাকামের প্রাসাদের প্রধান গায়ককে বলা হতো হচ্ছে আব্বাস বিন আল নাসিরি। আব্বাস বিন আল নাসিরি হচ্ছে প্রথম হাকামের মানে রাজ দরবারে গায়ক ছিলেন, প্রধান গায়ক ছিলেন রাজপ্রাসাদে। মুসলিম স্পেনের ধর্মান্ধ আন্দোলনের
একজন খ্রিস্টান নেত্রীর নাম লিখো। মুসলিম স্পেনের ধর্মান্ধ আন্দোলনের একজন খ্রিস্টান নেত্রীর নাম হচ্ছে মেরি। একজন খ্রিস্টান নেত্রীর নাম হচ্ছে মেরি। ইউলোজিয়াস কে ছিলেন? ইউলোজিয়াস ছিলেন হচ্ছে স্পেনের খ্রিস্টান ধর্মান্ধ নেতা ইউলোজিয়াস। ইউলোজিয়াস কে ছিলেন? ইউলোজিয়াস ছিলেন হচ্ছে স্পেনের খ্রিস্টান ধর্মান্ধ নেতা ইউলোজিয়াস। কতজন স্পেনীয় শাসকের আমলে ওমর বিন হাফসন বিদ্রোহ করেন? কতজন স্পেনীয় শাসকের আমলে ওমর বিন হাফসন বিদ্রোহ করেন? ওমর বিন হাফসন স্পেনের মোট 4 জন স্পেনীয় শাসকের আমলে ওমর বিন হাফসন বিদ্রোহ করেছিলেন। 4 জন। ওমর বিন হাফসনের পরিবর্তিত নাম কি ছিল? পরিবর্তিত নাম ছিল হচ্ছে স্যামুয়েল। ওমর বিন হাফসনের পরিবর্তিত নাম হচ্ছে স্যামুয়েল ছিল। স্পেনের স্বাধীন আমিরাতের সময়কাল উল্লেখ করা হয় 756 থেকে 929 খ্রিস্টাব্দ পর্যন্ত। স্পেনের স্বাধীন আমিরাত শাসন প্রতিষ্ঠিত হয় 756 থেকে 929 পর্যন্ত সময়কালকে। এরপরে স্পেনের উমাইয়া খিলাফত শুরু হয় কত খ্রিস্টাব্দে? 929 খ্রিস্টাব্দে। তারপরে স্পেনের মুসলিম খিলাফতের প্রতিষ্ঠাতা হলেন হচ্ছে তৃতীয় আব্দুর রহমান। স্পেনের মুসলিম খিলাফতের প্রতিষ্ঠাতা হলেন তৃতীয় আব্দুর রহমান। খলিফা আব্দুর রহমানের উপাধি কি ছিল? খলিফা তৃতীয় আব্দুর রহমানের উপাধি ছিল হচ্ছে আন নাসির লি দিনিল্লাহ। আন নাসির, আন নাসির লি দিনিল্লাহ। খলিফা তৃতীয় আব্দুর রহমানের উপাধি ছিল এটি। তারপরের প্রশ্নটি হচ্ছে নরম্যান কারা ছিল? নরম্যান, এই নরম্যান ছিলেন হচ্ছে মূলত জার্মান বংশোদ্ভূত এবং স্ক্যান্ডিনেভিয়ান অধিবাসীগণকে, যারা হচ্ছে পেশায় জলদস্যু ছিল, এই তাদেরকে নরম্যান বলা হতো। জার্মান বংশোদ্ভূত এবং হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে যারা বসবাস করতে এবং হচ্ছে পেশায় তারা হচ্ছে জেলে ছিল, জলদস্যু ছিল, এই তাদেরকে বলা হতো হচ্ছে নরম্যান। আজ জোহরা প্রাসাদ কে নির্মাণ করেন? এটি হচ্ছে তৃতীয় আব্দুর রহমান নির্মাণ করেন। আজ জোহরা প্রাসাদ নির্মাণ করেন তৃতীয় আব্দুর রহমান। আজ জোহরা প্রাসাদ কোথায় নির্মাণ করা হয়েছিল? আজ জোহরা প্রাসাদ নির্মাণ করা হয় হচ্ছে জাবালুল উরুসে। জাবালুল উরুসে এই আল জোহরা প্রাসাদ নির্মাণ করা হয়েছিল। আল জোহরা প্রাসাদ নির্মাণ করা হয়েছিল। তারপরের প্রশ্নটি হচ্ছে মুসলিম শাসনামলে কাকে স্পেনের জ্ঞানী ব্যক্তি বলা হয়? এই মুসলিম শাসনামলে স্পেনের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কাকে বলা হতো? স্পেনের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বলা হতো দ্বিতীয় হাকামকে। দ্বিতীয় হাকামকে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বলা হতো। আর ওইদিকে আব্বাসী আমলে জ্ঞান বিজ্ঞান অবদান রেখেছে আল মামুন। হাজিব আল মনসুর কে ছিলেন? এই হাজিব আল মনসুর ছিলেন হচ্ছে দ্বিতীয় হিসামের শাসনকালের একজন প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে হাজিব আল মনসুর। হিসামের শাসনকালের একজন প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে হাজিব আল মনসুর। কখন স্পেনে উমাইয়া খিলাফতের পতন ঘটে? 1031 খ্রিস্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফতের পতন ঘটে 929 শুরু। স্পেনের সর্বশেষ খলিফার নাম কি ছিল? হচ্ছে তৃতীয় হিসাম। এবং মুলক আল তাওয়ায়েফ কি? এটি হচ্ছে মূলত স্পেনের উমাইয়া বংশ পতনের পর যেসব ক্ষুদ্র রাজবংশ সমূহ প্রতিষ্ঠিত হয় সেসব রাজবংশ সমূহকে বলা হয়েছে মুলক আল তাওয়ায়েফ। তারপর কর্ডোবার বনু জাহারি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কর্ডোবার বনু জাহারি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে আবুল হাজম ইবনে জাওহার। আবুল হাজম ইবনে জাওহার। আবুল হাজম ইবনে জাওহার। বনু আব্বাদ বংশ সেবিলে প্রতিষ্ঠা লাভ করে। 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 জাল্লাকার যুদ্ধ কত সালে সংগঠিত হয়? জাল্লাকার যুদ্ধ কত সনে সংগঠিত হয়? জাল্লাকার যুদ্ধ সংগঠিত হয় হচ্ছে মূলত 1086 খ্রিস্টাব্দে জাল্লাকার যুদ্ধ সংগঠিত হয়। আলহামরা প্রাসাদ কে নির্মাণ করেন? আলহামরা প্রাসাদ মূলত নির্মাণ করা হচ্ছে স্পেনের বনু নাসিরি বংশের শাসক মোহাম্মদ বিন ইউসুফ বিন আহমদ বিন নসর। মোহাম্মদ বিন ইউসুফ বিন আহমদ বিন নসর এবং তার নাম অনুসারে হচ্ছে এই আলহামরা প্রাসাদ নির্মাণ করা হয়। তিনি আবার নাসিরি বংশের ছিলেন। গ্রানাডার শেষ মুসলিম শাসক কে ছিলেন? গ্রানাডার শেষ মুসলিম শাসক ছিলেন হচ্ছে বোয়াবদিল। এবং মরিস্কো কারা? মরিস্কো কারা ছিল? এই মরিস্কো ছিল হচ্ছে খ্রিস্টানদের অধীনে স্পেনীয় মুসলমানদেরকে হচ্ছে মুসলমানদেরকে হচ্ছে মরিস্কো বা মুর বলা হতো। মানে খ্রিস্টানদের অধীনে স্পেনীয় মুসলমান যারা, তাদেরকে বলা হচ্ছে মরিস্কো। মুরও বলা হতো এদের। আবার মরিস্কো মুর একই কথা। তারপরে দ্য মুরস ইন স্পেন গ্রন্থটির লেখকের নাম হচ্ছে ঐতিহাসিক লেনফুল। আমাদের ইসলামের ইতিহাসের ক্ষেত্রে এই লেনফুল, স্টুয়ার্ট মিল, লেনফুল এরকম অনেক পিকি হিট্রি এবং ঐতিহাসিক রয়েছে। তো
এখানে যা মোর্স ইন স্পেন এটা হচ্ছে আমাদের লিখেছেন হচ্ছে লেনফুল। পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম স্পেন এই গ্রন্থটি কে লিখেছেন? এই গ্রন্থটি লিখেছেন হচ্ছে প্রফেসর এস এম ইমামউদ্দিন স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তারপর হচ্ছে কাকে পাশ্চাত্যের মাতার নামী বলা হয়? কাকে পাশ্চাত্যের মাতার নামী বলা হয়? এই পাশ্চাত্যের মাতার নামী বলা হয়েছে ঐতিহাসিক ও কবি ইবনে হানি কে হচ্ছে পাশ্চাত্যের মাতার নামী বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এতক্ষণ যে প্রশ্নগুলো বললাম শুনতে খুবই কঠিন, অ্যান্সারও অনেক কঠিন, এইগুলো থেকে আমাদের হচ্ছে ফাইনালি কমন আসবে। আপনারা যদি এগুলো হেডফোন লাগিয়ে শুনেন তাহলে হচ্ছে কাজে দিবে। ভিডিও দেখার দরকার নেই, জাস্ট অডিওটা শুনতে থাকেন, শুনলে এগুলো মুখস্থ হয়ে যাবে। যারা প্রথম বর্ষে আছেন বা যারা দ্বিতীয় বর্ষে যাবেন এবছর পরীক্ষা দিবেন, অথবা যারা ইমপ্রুভ দিচ্ছেন অন্যান্য ইয়ারে পড়ছেন, সবার জন্যই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।